গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। না না, তোমাদের অত শত কিছু করতে হবে না। ভদ্রলোকের যা অপমান হবার খুবই হয়েছে। গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে। কালই সমস্ত কাজ বুঝে ওই দূর করে দেবো গাঁ থেকে। তোমরা ওই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে রক্ষা করো এবার। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাস্টার মশাই। এর আগে আমাদের চ্যানেলে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্পই আপনারা শুনেছেন। তার মধ্যে তিরুলের বালা, সুন্দরবনে 7 বছর ইত্যাদি অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্পেশাল এফেক্টসে মলয় ও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প মাস্টার মশাই। প্রশান্তবাবুর কথা আমার এখনো পরিষ্কার মনে আছে। সেদিন যেন কিসের ছুটি ছিল। বিকেলবেলা আমি স্টেশনের ধারে বেড়াতে যাচ্ছিলাম। বিকেলবেলা আমি প্রায় স্টেশনে বেড়াতে যেতুম, বিশেষত ছুটির দিনে। হিস হিস করে স্টিম ছাড়ে, তারপর খটখট করে গাড়ি চলতে থাকে। মাঝে মাঝে বিকট শব্দে সিটি দেয়। রেলের পুলের ওপর বসে আমার সেই সব দেখতে বেশ ভালো লাগতো। সন্ধে হতে তখন অনেক দেরি আছে। পশ্চিম আকাশে লাল সূর্য যেন ফাগ ছড়িয়ে চারিদিক ভরিয়ে দিচ্ছে। কর্মব্যস্ত পৃথিবীর মধ্যে ক্লান্তি ও শ্রান্তির চিহ্ন যেন ফুটে উঠেছে। ধীরে ধীরে নিঃশব্দতায় ধরিত্রী ভরে যাচ্ছে। আশেপাশের ঝোপঝাড় থেকে পাখিদের কিচির কিচির শব্দ কানে ভেসে আসছে। আমি আঁকা বাঁকা মেঠো পথ বেয়ে পাকা কাঁঠালের তীব্র গন্ধে চিত্ত মুদির করে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছি। এমন সময় কলকাতা থেকে ট্রেনখানা এসে প্ল্যাটফর্মের ধারে দাঁড়ালো। সে এই দীর্ঘ পথ অতিক্রম করে সশব্দে হাঁপ ছাড়তে লাগলো। মাত্র কয়েক মিনিটের জন্যই তার এই বিশ্রাম নেবার অধিকার। আর এই ক্ষণস্থায়ী মুহূর্ত কয়েকটির মধ্যে সকলের ওঠা নামা শেষ করতে হবে। তা যথা সময়ে গাড়ি পুনরায় ছেড়ে দিল। সে ঝিকঝিক করতে করতে সরু ফালি লাইনের উপর দিয়ে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ধূম নির্গত করে ক্রমে ক্রমে লুপ্ত হয়ে যেতে লাগলো। তার পিছনের লাল আলোটা বহুক্ষণ ধরে আমি দেখতে পেলুম। আম কাঁঠালের বাগানের ধার দিয়ে বাঁশ ঝোপের পাশ বয়ে সবুজ ধান ক্ষেতের কোণ ধরে পানের ঝাড় পিছনে ফেলে সশব্দে ট্রেন এগিয়ে গেল। কুলির মাথায় মোট চাপিয়ে একটি ভদ্রলোক স্টেশন থেকে বেরিয়ে এলেন। বেশ সুপুরুষ চেহারা,
বয়স ওই বছর 30-35। খুব ফর্সা, চোখে সোনার চশমা। গ্রামের মধ্যে কোথাও তাকে দেখেছি বলে তো মনে হলো না। অবাক হয়ে তার পানে অনিমেষ নয়নে তাকিয়ে রইলুম। আশ্চর্য, তিনি আমার কাছেই এগিয়ে এলেন। এমনকি তিনি আমাকেই প্রথম সম্বোধন করে বললেন, শোনো খোকা। আমার চিত্ত পরম শ্রদ্ধায় ভরে গেল। বিনীত কণ্ঠে বললুম, আগে। তিনি বললেন, তুমি বুঝি এখানে থাকো? বললুম, হ্যাঁ। তিনি বললেন, আচ্ছা এই বিষ্ণুপুর হাই স্কুলটা কোথায় বলতে পারো? এই তো আমাদের স্কুল, চলুন না, আমি নিয়ে যাচ্ছি। হো হো, তা তুমি বুঝি ওই স্কুলে পড়ো? আমি গর্ব অনুভব করলুম। তিনি বললেন, তা কোন ক্লাসে পড়ো? বললুম, হ্যাঁ, ক্লাস 7। বেশ বেশ বেশ, তোমার নাম? আমার নাম শ্রীমান নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়। কথায় কথায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি, গ্রামের মধ্যেই প্রায়। একটা মোড় ঘুরতেই স্কুলটা দেখা গেল। বললুম, ওই দেখুন আমাদের স্কুল। হ্যাঁ, ওই যে সাদা রঙের দোতলা বাড়িটা। কিন্তু আপনি কোথায় যাবেন? স্কুল তো এখন বন্ধ। তিনি বললেন, আমি যাব আশু চৌধুরীর বাড়ি। আমি বললুম, ও, আপনি বুঝি আমাদের নতুন হেডমাস্টার? তিনি স্মিত মুখে বললেন, হ্যাঁ, কেন বলো তো? আশ্চর্য, আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছি? প্রশান্ত কুমার মুখোপাধ্যায়, MA, আমাদের নবনিযুক্ত প্রধান শিক্ষক। আমি নিবিড় শ্রদ্ধায় তার পদধূলি মাথায় নিলুম। তিনি আমার পিঠ চাপড়ে বললেন, আরে থাক 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 থাক। আজও আমি সেদিনের কথা ভুলতে পারিনি। তার সেই সৌম্য মূর্তি, মধুর ভাষা আমার স্মৃতিপটে দূরপনেও রেখাপাত করে গেছে। স্কুলে রীতিমতো হইচই পড়ে গেল। আগেকার বুড়ো হেডমাস্টারের পরিবর্তে প্রশান্তবাবুকে পেয়ে অনেকেই স্বস্তি বোধ করল। উঁচু ক্লাসের বড় বড় ছেলেরা তো হেসেই কু করে উড়িয়ে দিল। বলল, আরে আচ্ছা, ও আবার হেডমাস্টারই করবে। ডিসিপ্লিন কাকে বলে হয়তো জানে না। অতটুকু হেডমাস্টারকে কেই বা মানবে? কি বলিস বক্কেশ্বর? বক্কেশ্বর তুড়ি দিয়ে বলল, আরে ও নবনী ওকে ঘায়াল করে দিলাম। আর তার আবার মন তো মুখ উঠছে। মাত্র 2 দিন, তারপর দেখে নিস বাচ্চাদনকে বুঝিয়ে দেবো আমরা সত্যি স্কুলের লিডার। হ্যাঁ, এই নে বলে না, তুই গান ধর তো, গান ধর। সঙ্গীতজ্ঞ ভোলানাথ বলল। স্কুলে বসে কান? বক্কেশ্বর বলল, আরে কদ্দর টিফিনের সময় গাইবি তো কি হয়েছে? নে সেই 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 নটা আরম্ভ কর। সেই ভুলি ভুলি করে ভুলি না রে, নইলে তো যা খুঁটি তুই তাই ধর, যত যে কোনো একটা ধর। অগত্যা ভোলানাথ গলা ছেড়ে গান ধরল। গায়ক ভোলানাথের স্কুলে বেশ নামটাম ছিল। আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম। সেখানে ঠোকবার হুকুম নেই, কারণ সে হচ্ছে বড়দের আসর। গান বেশ তালে তালে চলতে লাগলো। এমন সময় কোথা থেকে হেডমাস্টার মশাই সেখানে নিঃশব্দে এসে হাজির হলেন। কে যেন ভোলানাথের গলাটা দুহাত দিয়ে চেপে ধরল। লিডারদের মুখ শুকিয়ে একবারে পাংশু হয়ে গেল। তাদের বীরত্ব আস্ফালন চিরতরে অস্তমিত হলো। হেডমাস্টার মহাশয় ভোলানাথের কান ধরে দাঁড় করিয়ে তার দুগালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বললেন, এটা বাগান বাড়ি নয়। তারপর অন্যান্য শ্রোতাদের এক এক করে চড় মেরে তিনি যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনই নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন। লিডারদের তখন রক্ত গরম হয়ে গেছে। কেউ বলল, সেক্রেটারির কাছে অ্যাপ্লিকেশন করব, তখন বুঝবে। আবার কেউ বলল, মজা ডাকবে। হ্যাঁ, কিন্তু কারোরই মজা দেখাতে কিংবা অ্যাপ্লিকেশন করতে সাহস হলো না। পরন্তু সকলে এক বাক্যে স্বীকার করল যে হেডমাস্টার মহাশয় ভারী রাশভারী এবং কড়া মেজাজের লোক। বাস্তবিক স্কুলের সকলেই তাকে রীতিমতো সমীহ করে চলত। অল্প দিনের মধ্যেই গ্রামময় তার সুনাম রটে গেল আদর্শ শিক্ষক হিসেবে। তাকে সকলেই ভক্তি শ্রদ্ধা করতে লাগলো।
তিনি ছিলেন ছাত্রদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। যে যখন যা প্রশ্ন করত তিনি তখনই তার উত্তর দিতেন। ছেলেদের মঙ্গলের জন্য তিনি সব সময় উন্মুখ ছিলেন। তার মধ্যে কোথাও এতটুকু গর্ব ছিল না। তার মুখ কোনো সময় হাস্যমধুর, আবার কোনো সময় গাম্ভীর্যে অটল প্রায়। সেই যে কথাই আছে না, বজাদপি কঠোরানি মৃদুনি কুসুমাতপি। হেডমাস্টার মহাশয় ছিলেন ঠিক সেই রকম। ছেলেরা কোনো অন্যায় করলে তিনি তখন কঠোর শাস্তি দিতেন, আবার ছেলেরা কোনো ভালো কাজ করলে তিনি প্রাণ ঢেলে ভালোবাসতেন। মাস কয়েক পরে শুনলুম তার নাকি বিয়ে, এমনকি আমারই কাকার মেয়ে উষার সঙ্গে। উষাকে দেখতে ছিল ঠিক ফুটফুটে ফুলের মতন, আর দুজনকে চমৎকার মানায়। হারান চক্রবর্তী বললেন, অমন সোনার টুকরা মাস্টারকে সংসারী না করলে কি মানায় মুকুজ্জে মশাই? আমরা থাকতে এমনি করে ভেসে ভেসে বেড়াবে, হ্যাঁ? মুখুজ্জে মশাই বললেন। কিন্তু বিয়ে তো সে করতে চাইছে না। চক্রবর্তী বললেন, আরে খ্যাপা, বিয়ে করো বললেই বুঝি ছেলেরা রাজি হয়? আরে কলিকালে সব উল্টে গেছে। ওরা মুখে প্রথমে ওরকম বলে থাকে, তুমি দেখে নিও ঠিক বিয়ে করবে। আরে দাদা, বিয়ে করতে কার না ইচ্ছে যায়? এই দেখে নিও, চাটুর্যের মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবই দেব। হ্যাঁ, যথা সময়ে তারা হেডমাস্টার মহাশয়ের কাছে গিয়ে এই কথাটা পারলেন। কিন্তু হেডমাস্টার মহাশয় প্রথমে বিনীতভাবে তাদের প্রস্তাব পালনে অক্ষমতা প্রকাশ করলেন, অথচ গ্রামের লোকও সহজে ছাড়ল না। শেষে হেডমাস্টার মশাই বললেন, দেখুন, আমার আত্মীয় স্বজন এখানে কেউ নেই। এখানে বাড়ি ঘরদোরও তো কিছুই নেই। আমি থাকি পরের বাড়ি, তাই এখন আমার বিয়ে করা সাজে না। রাইমশাই বললেন, বাড়ির জন্য ভাবতে হবে না মাস্টার মশাই। আমার একটা বাড়ি তো এমনি এমনি পড়ে আছে, উঠবেন সেখানে গিয়ে। হেডমাস্টার মশাই বললেন, আপনি আমায় নয় আজ থাকতে দিলেন, নয় ধরুন কাল থাকতে দিলেন, কিন্তু চিরকাল কি আর আশ্রয় পাবো? রাইমশাই বললেন, আশ্রয় দেওয়া কার সাধ্য বলুন মাস্টার মশাই? আপনি নয় এক কাজ করতে পারেন, ওই মাসে মাসে কিছু ভাড়া দেবেন, তাহলেই তো হবে। আর যতদিন বাড়ি থাকবে, যতদিন আপনি এখানে থাকবেন, ততদিন আপনি ওখানে বাস করবেন। কি ঠিক আছে তো? হেডমাস্টার মশাই আবার বললেন, কিন্তু শুধু তাই নয়, মানে আমার বিয়ে দেবেই বা কারা? আরে তার জন্য ভাববেন না, আমার বাড়ির মেয়েরা গিয়ে আপনার বিয়ের সমস্ত বন্দোবস্ত করে দেবে। আপনি কেবল 7 পা ঘুরে আসবেন, ব্যাস। মানে গরিবের কন্যাদায় থেকে উদ্ধার করা, বুঝলেন কিনা? অগত্যা মাস্টার মশাইকে বাধ্য হয়ে বিয়ের জন্য রাজি হতেই হলো। তিনি একদিন সন্ধ্যার প্রাক্কালে উষাকে দেখে এলেন। সেই প্রথম দেখাতেই তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। তিনি উষাকে তার নিজের হাতের নাম লেখা আংটি দিয়ে আশীর্বাদ করে এলেন। বাড়ির ভিতর থেকে শাঁখ বেজে উঠল, মেয়েরা উলু দিল। হেডমাস্টার মহাশয় আমাদের ইংরাজি পড়াতেন। প্রথম দিন ক্লাসে এলেন গম্ভীরভাবে। স্টেশনের সেই প্রশান্তবাবু তিনি আর নেই। কারোর মুখে কোনো কথা নেই, যেন খালি নিঃশ্বাসের শব্দটুকু শোনা যায় খালি। তিনি আমাদের একখানা বই নিয়ে বললেন, তা তোমাদের এখনো অবধি কি কি পদ্য পড়া হয়েছে? আমি বললুম, উই আর 7, লুসি গ্রে, দ্য ব্লাইন্ড বয়। তিনি বললেন, উই আর 7 হয়েছে, তা কার লেখা বলো দেখি। সকলে সমস্বরে চিৎকার করে উঠল। তিনি বললেন, একজন একজন করে উত্তর দাও। আচ্ছা, এই ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তোমরা কে কি জানো
সেটা বলো। কারোর মুখে কোনো কথা শুনল না। তিনি আমার দিকে আঙুল দেখিয়ে বললেন, আচ্ছা তুমি বলো দেখি। আমি বললুম, তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল যে প্রকৃতির মধ্যেই প্রাণ আছে। তিনি বললেন, বেশ বেশ, তা বলো তো এই জায়গাটার মানেটা কি? হাউ মেনি ইউ দেন সেড আই, ইফ দে টু ওয়ার ইন হেভেন, কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। কি? অনেকেই তার কথার মানে করে গেল। তিনি তখন বললেন, কেউ আর কিছু জানো? কেউ আর উত্তর করতে পারল না। আমি বললুম, ওই মানে আমরা শিখেছি। তিনি মৃদু হাসলেন, বললেন, তোমাদের মানে ঠিকই হয়েছে, ওর আরেকটা বিশেষ অর্থ আছে, বলছি। আমরা সকলে অবাক হয়ে তার পানে তাকিয়ে রইলুম। তখন তিনি আমাদের বললেন আত্মার অমরত্বের কথা। আমরা তা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলুম। সে ব্যাখ্যা এখনো আমার বেশ মনে আছে। শেষে তিনি বললেন, তোমাদের ক্লাসের ফার্স্ট বয়কে? আমি উঠে দাঁড়ালুম। তিনি বললেন, ও তোমার সঙ্গেই তো সেদিন দেখা হয়েছিল। তোমার নাম নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তো? বললুম, হ্যাঁ। তারপর তার সঙ্গে আমার পরিচয় খুব গভীর হয়ে উঠল। তিনি প্রায়ই আমায় ছুটির আপিস ঘরে নিয়ে কত সুন্দর সুন্দর বই পড়তে দিতেন। যে জায়গাটা বুঝতে পারতুম না, তিনি কত রকমে কতবার বুঝিয়ে দিতেন। তিনি প্রায়ই বলতেন, ছাত্রানাং অধ্যয়নাং তপ, এখন তোমরা শুধুই পড়বে। পড়া মানে যে কেবল বইয়ে পড়া তা কিন্তু নয়। পড়া মানে জিজ্ঞাসু চোখ মিলে পৃথিবীর চারিদিক গভীরভাবে দেখা। জানো নিউটন কি করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন? কি করে গ্যালভানি ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিলেন? স্নান করতে করতে আর্কিমিডিস হাইড্রোস্ট্যাটিক্সের কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? তাদের চারপাশে এমন অনেক জিনিস ঘটেছে যা আমরা দেখছি শুধু সাদা চোখে। তার সেই পর্দা সরিয়ে রহস্য উন্মোচন করতে কিন্তু পারছি না। তাই বড় হতে হলে চোখ চাই, সব জিনিস বুঝে দেখবার চোখ, বুঝলে? আমরা পরম বিস্ময়ে তার কথা শুনতুম। তিনি বলতেন, দেশ তোমাদের কাছে কিছু চায়, তোমরা দেশের কাছে বলি প্রদত্ত। দেশের মুখ উজ্জ্বল করতে হবে তোমাদের। প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো, দেশের মুখ উজ্জ্বল করবে তোমরা। কি করো? আমরা প্রতিজ্ঞা করলুম। এবার যে মাস্টার মশাইয়ের বিয়ে করবার আদেও প্রবৃত্তি ছিল না, আশীর্বাদের পর তার মধ্যে নতুন উৎসাহ দেখা দিল। অজস্র পয়সা খরচ করে তিনি বিরাট আয়োজন করতে লাগলেন। সারা গ্রামে মহা ধুমধাম পড়ে গেল। আমাদের স্কুল 4 দিনের জন্য বন্ধ রইল। কলকাতা থেকে গায়ে হলুদের আগের দিন জিনিসপত্র কিনে আনা হলো। কনের জন্য 45 টাকা দামের একখানা বেনারসি শাড়ি এলো। বিখ্যাত জুয়েলারের দোকান থেকে গহনা এলো। তারপর দুরান্তর কাঁপিয়ে সানাই বেজে উঠতে লাগলো। গায়ে হলুদ দেখে সকলে তো একেবারে অবাক হয়ে গেল। গোধূলি লগ্নে বিয়ে। পাশের গ্রামের হেমন্ত হাজরারা মোটর পাঠিয়ে দিয়েছে বর নিয়ে যাওয়া হবে বলে। সারাদিন ধরে ফুল দিয়ে সেই মোটর সাজানো হচ্ছে। আমাদের মন আনন্দে ভরে গেছে। আমাদের চণ্ডী মণ্ডপে বসে বসে আমরা তর্ক করছি, বরযাত্রীরা বড় নাকি কনে যাত্রী। এমন সময় দেখি স্কুলের সেক্রেটারি মশাই একজন বেঁটে মতো কালো ভদ্রলোককে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি আমায় বললেন, এই এই তোর বাবাকে ডেকে দে দেখি। তার মুখ অত্যন্ত গম্ভীর এবং চিন্তাযুক্ত। আমি বাবাকে ডেকে দিলুম। সেক্রেটারি বললেন, এই শুনে যান গোষ্ঠ বাবু, এই ভদ্রলোক কি বলছেন। বাবা বললেন, কি কি? সেক্রেটারি বললেন, আরে এদিকে আসুন, সতীশ বাবুর মুখেই ব্যাপারটা শুনবেন। সতীশবাবু ওরফে সেই কালো মতো ভদ্রলোকটির মুখে
মৃদু হাসি ফুটে উঠল। বাবা উদ্বিগ্ন হয়ে তাদের কাছে গেলেন। তিনি ফিসফিস করে কিসব যেন বললেন। তারপর বাবার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। আর তখনই কাকাকে ডাকা হলো। তিনি তো একেবারে মাথায় হাত দিয়ে বসলেন। বাড়ির ভেতর মেয়েরা চিৎকার করে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে চারিদিক নিরানন্দে ভরে গেল। সারা গৃহে বিষণ্ণতার ছায়া। সেক্রেটারি মশাই যাওয়ার সময় বলে গেলেন, একেই বলে কলিকাল, বুঝলে? নইলে বলুন, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। আজকাল মানুষ চেনার দায় হয়ে গেছে গো, মানুষ চেনার দায়। ইতিমধ্যে পাড়ার অ্যামেচার ড্রামাটিক ক্লাবের মেম্বাররা এসে দারুণ হইচই বাঁধিয়ে দিল। সেক্রেটারি ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, তোমাদের অত শত কিছু করতে হবে না। ভদ্রলোকের যাওয়া অপমান হবার খুবই হয়েছে। গায়ে যদি মানুষের চামড়া থাকে তো বুঝতে পারবে। কালই সমস্ত কাজ বুঝে ওই দূর করে দেবো গাঁ থেকে। তোমরা ওই গরিব ব্রাহ্মণকে কন্যাদায় থেকে রক্ষা করো এবার। তারা সকলে চলে গেলে শুনলুম হেডমাস্টারকে নিয়েই নাকি এই গণ্ডগোলের সৃষ্টি। তিনি নাকি এক বিধবার ছেলে। ওই সতীশবাবু হচ্ছেন তার কাকা। আমার কাকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এসবই হচ্ছে ভাগ্য। তা নাইল এমন সোনার টুকরো ছেলের কিনাই বিচ্ছিরি দোষ। উষার বহু কষ্টে বিয়ে হলো সেই গোধূলি রকমেই। তবে এই গায়ের মতি বাড়ুজ্যের ছেলে কিরণের সঙ্গে, মাস্টার মশাইয়ের সঙ্গে নয়। কিরণ তখন সেকেন্ড ইয়ারে পড়ে। যাই হোক, বিয়েতে আমি আনন্দ পাইনি একটুও। এমনকি বিয়েও কখনো এমন বিষণ্ণতার মধ্যে সম্পন্ন হয়েছে বলে আর তো আমি শুনিনি। কোনো প্রকারে সাত পা ঘুরে মালা বদল করা আর নিঃশব্দে খাওয়া দাওয়া সাঙ্গ করা। পরের দিন সন্ধেবেলা চুপ করে বাড়ি বসে থাকতে ভালো লাগছিল না। তাই আস্তে আস্তে স্টেশনের ধারে বেড়াতে গেলুম। সন্ধ্যা হয়েছে, দূরের জিনিস ভালো রকম দেখা যায় না। একটা নারকেলের গাছের মাথাটা অল্প কাঁপছে, তার পাশ দিয়ে উজ্জ্বল সুখ তারাটি দেখা গেল। স্টেশনে ঢং ঢং করে একটা ঘন্টা বেজে উঠল। গাড়ি আসছে, ফ্ল্যাগ ডাউন করে দেওয়া হয়েছে। অন্যদিন হলে হয়তো ছুটে গিয়ে লাইনের ধারে দাঁড়িয়ে ট্রেন দেখতুম, সেটা হয়তো খটাখট খটাখট চলে যেত। কিন্তু আজ আমার পা যেন উঠতে চাইছে না। ধীরে ধীরে আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি। ঠিক এমন সময় দেখি হেডমাস্টার মহাশয় ঠিক আমার সামনে। তার হাতে একটা সুটকেস, পিছনে চাকরের মাথায় অন্যান্য জিনিসপত্র। তিনি আমার কাছে এলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, এখানে কি করছো নির্মল? বাড়ি যাও, ঠান্ডা লাগবে। তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। মনে হলো এবার বুঝি তিনি কেঁদে ফেলবেন। আমি নিঃশব্দে তার পদধূলি নিয়ে আমার মাথায় ঠেকালাম। তিনি আমার পিঠটা বার দুয়েক চাপড়ে সহাস্যে বললেন, বেশ বেশ বেশ। আমি অতি কষ্টে তার মুখের দিকে তাকালুম। তার চোখ যেন চকচক করছে। তখন নিকটেই ট্রেনের শব্দ শোনা গেল। তিনি ক্ষিপ্র পদক্ষেপে প্রস্থান করলেন, আর যাবার সময় বললেন, বেশিক্ষণ আর এখানে থেকো না, বিশ্রী হাওয়া দিচ্ছে, বাড়ি যাও, চলি।
মাত্র মিনিট 2 ট্রেনখানা থামলো। তার মধ্যেই সমস্ত ওঠা নামা শেষ হয়ে গেল। আবার সেই দুরন্ত ট্রেন হু হু করে ছুটে চলল। মাথার উপর দিয়ে ডানার ঝাপটি করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল। আমার চোখ দিয়ে অজান্তেই টপ টপ করে কয়েক বিন্দু অশ্রু ঝরে পড়ল। সেই মাস্টার মশাইয়ের সাথে সেই আমার শেষ দেখা। শুনলেন আজকের বিশেষ নিবেদন মাস্টার মশাই, লিখেছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনের শুভ, স্পেশাল এফেক্টসে মলয় এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।